বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস প্রিলিমিনারি এক্সাম, বিশ্ববিদ্যালয় মেডিকেল ও ডেন্টাল ভর্তি, ব্যাংকার্স রিক্রুটমেন্ট, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক নিয়োগ, আইবিএ, বিবিএ, বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ, এনটিআরসিএ এক্সাম, নন ক্যাডার এক্সাম সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীবৃন্দ আপনাদেরকে আব্দুর রহিম একাডেমিতে সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, আজ আমি ইংলিশ লিটারেচারের একজন গুরুত্বপূর্ণ লেখক, রাইটার, প্লেরাইট ক্রিস্টোফার মার্লো নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওতে ক্রিস্টোফার মার্লোর জীবনী এবং তার রচনাবলীগুলো ছন্দের আকারে বা মনে রাখার টেকনিক সহকারে আলোচনা করব এবং তার রচনাবলীতে যে কোটেশনগুলো, গুরুত্বপূর্ণ যে কোটেশন আছে সেটিও আলোচনা করব এবং তার রচনাবলী থেকে, তার জীবনী ও রচনাবলী থেকে বিগত বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আলোচনা করব। এক কথায়, আমার এই ভিডিওটি দেখলে আপনাদের ক্রিস্টোফার মার্লো সম্পর্কে, তার জীবনী এবং তার রচনাবলী থেকে যত ধরনের প্রশ্ন এসে থাকে বা যত ধরনের তথ্য আছে সবগুলি আপনাদের জানা হবে এবং সবগুলো আশা করি আপনাদের মনে থাকবে এবং পরীক্ষার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে আর কি। তাহলে শুরু করা যাক। মাই ডিয়ার এক্সামিনিজ, ক্রিস্টোফার মার্লো সম্পর্কে আমরা যা জানবো তার মধ্যে প্রথমে আমরা জানবো যে অ্যাট ফার্স্ট হিজ বার্থ অ্যান্ড ডেথ, তার জন্ম এবং মৃত্যু সম্পর্কে জানবো। ক্রিস্টোফার মার্লো ওয়াজ বর্ন ইন 1564। ক্রিস্টোফার মার্লো 1564 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। অ্যান্ড হি ডাইড 1593। তিনি 1593 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তার জীবনী কিন্তু সংক্ষিপ্ত ছিল আর কি, বুঝতেই পারছেন। নেক্সট, ক্রিস্টোফার মার্লো সম্পর্কে যা জানবো তা হচ্ছে মার্লো ইজ কল্ড দ্য ক্রিয়েটর অফ ব্ল্যাঙ্ক ভার্স। ক্রিস্টোফার মার্লোকে ব্ল্যাঙ্ক ভার্সের ক্রিয়েটর বা স্রষ্টা বলা হয়। অর্থাৎ তিনি ব্ল্যাঙ্ক ভার্স নামে যে একটা ইংলিশ সাহিত্যের যে একটা টার্ম আছে সেটি তিনি মূলত এটি সৃষ্টি করেছেন। তিনি এটার উদ্ভাবক। যেমন আমি বলেছিলাম যে বাংলা সাহিত্যে একটা ছড়া যেমন আছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এরকম যে প্রতি দুই লাইনের শেষের দিকে যে অন্তমিল আছে, এরকম বিভিন্ন ছড়া আমাদের আগের যুগে ছড়া তো কবিতা ছিল, এখনও আছে। এর বিপরীত হলো ব্ল্যাঙ্ক ভার্স, যার অন্তমিল থাকবে না এরকম যে ছড়া বা কবিতাগুলো আছে বা কাব্যগুলো আছে সেগুলোকে ইংলিশে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। তিনি ব্ল্যাঙ্ক ভার্সের স্রষ্টা আর কি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে হি ইজ দ্য ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। ইংলিশ ট্র্যাজেডির তিনি জনক। নেক্সট, হি ইজ দ্য ট্রু ফাউন্ডার অফ ইংলিশ ড্রামা। এবং ইংলিশ ড্রামার যে সত্যিকারের যে ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা হিসাবে যাকে আমরা গণ্য করি তিনি হচ্ছেন ক্রিস্টোফার মার্লো। আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। আর আমি তো বলেছি একদিন যে যত ফাদার আছে, মানে ইংলিশ লিটারেচারে ফাদার অফ ট্র্যাজেডি, ফাদার অফ কমেডি, ফাদার অফ পোয়েট্রি, এর একটা ভিডিও আমি ইনশাল্লাহ দেবো। আপনারা আমার ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, তাহলে আমি উৎসাহিত হব, তাহলে বেশি বেশি করে ভিডিও তৈরি করবো আর কি। নেক্সট আমরা জানলাম, সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুগণ, আমরা জানলাম যে ক্রিস্টোফার মার্লো ইজ দ্য ট্রু ফাউন্ডার অফ ইংলিশ ড্রামা। ইংলিশ ড্রামার ট্রু ফাউন্ডার, সত্যিকারের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা হচ্ছেন যে ক্রিস্টোফার মার্লো। এটা আমরা জানলাম। এরপরে জানবো যে হি ইজ কল্ড দ্য মর্নিং স্টার বাই টেনিসন। তাকে বলা হয় মর্নিং স্টার। ইংলিশ লিটারেচারের মর্নিং স্টার হচ্ছে ক্রিস্টোফার মার্লো। এটি বলেছিলেন কে? টেনিসন বলেছেন। নেক্সট, শেক্সপিয়ার মডেলড দ্য মার্চেন্ট অফ ভেনিস আফটার মার্লোস দি জিউ অফ মাল্টা। অর্থাৎ মার্লো দ্য জিউ অফ মাল্টা নামে একটি প্লে বা নাটক লিখেছেন, ড্রামা লিখেছেন।
আর শেক্সপিয়ার লিখেছেন দ্য মার্চেন্ট অফ ভেনিস নামে একটি পেলে বা নোভেল, না পেলে বা এটাকে কমেডি বলা হয়, মানে এটা একটা পেলে বা ড্রামা, তিনিও একটা নাটক লিখেছেন। এক্ষেত্রে শেক্সপিয়ার কী করেছেন, যে মার্লো, ক্রিস্টোফার মার্লোর যে দি জিও অফ মাল্টা নামে যে নাটকটা আছে, যা পেলেটা আছে, ড্রামার আছে, এটার উপর ভিত্তি করে, এই এর মডেলের উপর ভিত্তি করে, হ্যাঁ, এই মডেলের উপর ভিত্তি করেই তিনি দি মার্চেন্ট অফ ভেনিস নামে, শেক্সপিয়ার দি মার্চেন্ট অফ ভেনিস নামে যে নাটকটি এটি লিখেছেন। তাহলে মার্লো যে দি জিও অফ মাল্টা, এটা কি লিখেছেন, ক্রিস্টোফার মার্লো লিখেছেন। এটার উপর ভিত্তি করে, এটার উপর মডেল করে এই ড্রামা বা পেলে বা নাটকের উপর ভিত্তি করে শেক্সপিয়ার দি মার্চেন্ট অফ ভেনিস লিখেছেন। আশা করি আপনারা এটা খুব সহজে বুঝতে পেরেছেন। মাই ডিয়ার এক্সামিনিজ, সুপ্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা, এখন আমরা ক্রিস্টোফার মার্লোর রচনাবলী সম্পর্কে জানব এবং ছন্দ সহকারে বা মনে রাখার টেকনিক সহকারে আমরা জানবো আর কি। আশা করি এটিও খুব ভালো লাগবে এবং খুব সহজে আপনাদের মনে থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ, এগুলো তার ওয়ার্কগুলো, তার রচনাবলী যেগুলো তিনি লিখেছেন, পেলে বা পোয়েম বা ড্রামা বা ট্র্যাজেডি যাই বলি না কেন, এগুলো যাতে আমরা স্মরণ রাখতে পারি, পরীক্ষার হলে যাতে আমরা মনে রাখতে পারি, এটাই হলো গুরুত্বপূর্ণ। এটা এখন আলোচনা করা হবে। তার ওয়ার্কগুলোর মধ্যে হচ্ছে নাম্বার 1 বলতে পারি টেম্বারলেইন, এটা একটা পেলে মানে নাটক, ইংলিশে বলা হয় এটাকে ড্রামা বলা হয়। নেক্সট হিরো অ্যান্ড লিন্ডার, এটা একটা পোয়েম, কবিতা। নেক্সট এডওয়ার্ড দ্য সেকেন্ড, নেক্সট দ্য জিও অফ মাল্টা, এটা একটা পেলে বা ড্রামা। নেক্সট ইউ নেভার ক্যান টেল, এটা একটা ড্রামা বা পেলে। নেক্সট দ্য ট্র্যাজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফস্টাস অর্থাৎ ডক্টর ফস্টাস নামে তিনি একটি ট্র্যাজেডি লিখেছেন, এটা একটা পেলে বা ট্র্যাজেডি। এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম হচ্ছে ডক্টর ফস্টাস, আর এটা ফুল নেম মানে পূর্ণ নাম হচ্ছে দ্য ট্র্যাজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফস্টাস। পরীক্ষা এটা এসে থাকে, এই ফুল নামটা এবং সংক্ষিপ্ত নাম দুটাই পরীক্ষা এসে থাকে। এবং ক্রিস্টোফার মার্লোর যত রচনাবলী আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বিখ্যাত, যেটা ফেমাস, যে ট্র্যাজেডি বা ফেমাস যে পেলে বা নাটক যেটা, সেটা হচ্ছে ডক্টর ফস্টাস, আর ফুল নাম হচ্ছে দি ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এটাকে ছন্দ সহকারে জানবো। ছন্দটা হচ্ছে যে এই যে ট্র্যাজিক্যাল হিস্টোরি, মানে টেম্বারলেইন, হিরো লিন্ডার, এডওয়ার্ড, দ্য জিও অফ মাল্টা অ্যান্ড ইউ নেভার ক্যান টেল দ্য ট্র্যাজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফস্টাস। অর্থাৎ এখানে বলা আছে যে, শেষ থেকে আমরা আসি, ইংলিশে কিন্তু অনুবাদটা যদি বাংলা আমরা বুঝতে চাই শেষ থেকে সাধারণত আসতে হয়, যে ডক্টর ফস্টাসের যে ট্র্যাজিক্যাল যে হিস্টোরি আছে, তার যে ডক্টর ফস্টাস, আপনারা জানেন ডক্টর ফস্টাসের ট্র্যাজেডি ঘটেছিল, মারাত্মক ট্র্যাজেডি। এই ট্র্যাজিক্যাল যে হিস্টোরিটা, ডক্টর ফস্টাসের ট্র্যাজিক্যাল হিস্টোরি বলছে যে ইউ নেভার ক্যান টেল, আপনারা কখনোই বলতে পারবেন না। শুধু আপনারা কেন, আপনারা তো বলতে পারবেন না, শুধু আপনারা না, আপনারা সহ টেম্বারলেইন, হিরো লিন্ডার, এডওয়ার্ড, দ্য জিও অফ মাল্টা, এরকম মানে বিখ্যাত কিছু ফিগার আছে, আপনারা এবং এই সমস্ত কিছু বিখ্যাত কিছু পার্সন আছে, এরা কেউ ডক্টর ফস্টাসের ট্র্যাজিক্যাল হিস্টোরিটা কখনো বলতে পারবে না। এটা হচ্ছে আমাদের এটা গুরুত্বপূর্ণ তথ্য। কি তথ্য? যে ডক্টর ফস্টাসের ট্র্যাজিক্যাল হিস্টোরি হয়েছিল, এটা আপনারা কখনোই বলতে পারবেন না। আর আপনাদের পাশাপাশি টেম্বারলেইন, হিরো লিন্ডার, এডওয়ার্ড, দ্য জিও অফ মাল্টা, এরাও বলতে পারবে না। এটা যে আমরা মনে রাখতে পারি। আর এখানে ফার্স্ট লাইনটা যে টেম্বারলেইন, হিরো লিন্ডার, এডওয়ার্ড, দ্য জিও অফ মাল্টা, এই নাম কয়েকটা বেশি করে মনে রাখবেন। আর পরেরটা সহজ, পরের সেন্টেন্সটা ইউ নেভার ক্যান টেল দ্য ট্র্যাজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফস্টাস, এটা সহজ হচ্ছে। এটা যদি আপনার এই কয়েকটা নাম যদি একটু মনে রাখতে পারেন এবং এটা যদি কৌশলটা মনে রাখতে পারেন যে ডক্টর ফস্টাসের ট্র্যাজিক্যাল হিস্টোরিটা আপনারা কেউই বলতে পারবেন না, এমনকি টেম্বারলেইন, হিরো লিন্ডার, এডওয়ার্ড, দ্য জিও অফ মাল্টা, এরাও বলতে পারবে না। বাস এটা যদি আমরা মনে রাখি তাহলে হয়ে গেল। এখন আসি টেম্বারলেইন মানে নামে যে প্লেটি আছে, এটা ডাইরেক্ট নেম। হিরো অ্যান্ড লিন্ডার, এটা একটা পোয়েম যেটা বলেছিলাম। এই হিরো লিন্ডার দ্বারা বুঝবো হিরো অ্যান্ড লিন্ডার, অনেক মনে থাকবে। এডওয়ার্ড দ্বারা এডওয়ার্ড দ্য সেকেন্ড, দ্য জিও অফ মাল্টা দ্বারা জিও অফ মাল্টা, ইউ নেভার ক্যান টেল দ্বারা ইউ নেভার ক্যান টেল। তারপরে দি ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস দ্বারা এর ফুল নামটা, ডক্টর ফস্টাসের যে ফুল নাম আছে
ফুল নেম আছে এটা আর কি। আশা করি আপনাদের এই ছন্দটি খুব ভালো লেগেছে এবং আপনাদের এটা অবশ্যই মনে থাকবে আর কি, মনে রাখার মতো করে এখানে উল্লেখ করা আছে। মাই ডিয়ার এক্সামিনিজ, সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুগণ, এখন আমরা এখন আমরা ক্রিস্টোফার মার্লোয়ের রচনাবলী থেকে যে গুরুত্বপূর্ণ যে কয়েকটি কোটেশন আমরা জেনে নেব। নাম্বার 1, সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস। অর্থাৎ এখানে এটি অবশ্য ডক্টর ফাস্টাস থেকে নেওয়া হয়েছে। ক্রিস্টোফার মার্লো যে ডক্টর ফাস্টাস নামে একটা ট্র্যাজেডি লিখেছেন, এই ট্র্যাজেডি থেকে এটা নেওয়া হয়েছে। এখানে ডক্টর ফাস্টাসের এখানে বলতেছেন, এই ডক্টর ফাস্টাসের কিন্তু নায়ক হচ্ছে ডক্টর ফাস্টাস নিজে। ইনি বলতেছেন সুইট হেলেন, হেলেনকে উদ্দেশ্য করে বলতেছেন। হেলেন হচ্ছে ইংলিশ লিটারেচারে মিথোলজিক্যাল মানে পৌরাণিক যে কাহিনী আছে সেখানে বলা আছে যে সে ছিল বিশ্বের সবচেয়ে সুন্দরী। এই বিশ্বের সবচেয়ে সুন্দরীকে পাওয়ার জন্য বিশাল বড় ঘটনা হয়ে গেছে। গ্রিকরা 10 বছর যুদ্ধ করেছেন, এখানে ট্রয় নগরীকে ধ্বংস করা হয়েছে ইত্যাদি বিভিন্ন কাহিনী আছে আর কি হেলেনকে নিয়ে। এখন এই হেলেনকে উদ্দেশ্য করে ডক্টর ফাস্টাস বলতেছেন সুইট হেলেন, তাকে বলতেছেন মেক মি ইমর্টাল, আমাকে তুমি অমর করে দাও। কীভাবে? উইথ এ কিস। অর্থাৎ যদি সুইট হেলেন যদি ডক্টর ফাস্টাসকে একটা মাত্র কিস করেন, একবার কিস করেন, তাহলে কি হবে? সে যেন অমর হয়ে গেল। ডক্টর ফাস্টাস কী হয়ে যাবে? অমর হয়ে যাবে। এরকম একটা গুরুত্বপূর্ণ রোমান্টিক একটা ইমোশনাল যে কোটেশন করেছিলেন, সেটি বিভিন্ন পরীক্ষা এসে থেকে এটি আমরা জানলাম। এরপরে ডক্টর ফাস্টাস অনেক কী ছিল, তিনি অনেক ছিলেন আর কি, যেটা বলা হয় যে অনেক বেশি আবেগপ্রবণ ছিলেন, অনেক বেশি মানে হাই অ্যাম্বিশন তার ছিল আর কি। উচ্চাকাঙ্ক্ষা তার অনেক বেশি ছিল। তিনি ক্ষমতার লোভী ছিলেন, তিনি সম্মানের লোভী ছিলেন, তিনি সর্বময় ক্ষমতার মালিক হওয়ার মানে তার একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল। তারপরে তার জীবনকে পরিপূর্ণ মানে লাভে পরিণত, প্রফিট ছাড়া তিনি কিছু বুঝতেন না। তিনি ডিলাইট মানে আনন্দ উপভোগ করার জন্য তিনি সর্বদা ব্যস্ত থাকতেন ইত্যাদি। এখন আমরা জানবো যে ওয়ার্ড অফ প্রফিট অ্যান্ড ডিলাইট, অফ পাওয়ার, অফ অনার, অফ অমনিপটেন্ট। অর্থাৎ এখানে বলা আছে ওয়ার্ড অফ প্রফিট এমন একটা বিশাল রাজ্য যেখানে শুধু লাভ আর লাভ থাকবে, কোনো লস বলতে কোনো অপশন নেই। অ্যান্ড ডিলাইট, যেখানে শুধু আনন্দে ভরা, আনন্দে পরিপূর্ণ একটা জগৎ এখানে তিনি কামনা করছেন ডক্টর ফাস্টাস। এমন একটা জগৎ তিনি কামনা করছেন, তুমি আর আমি আর কেউ নেই, এরকম যেমন একটা গান আছে এরকম আর কি। ডক্টর ফাস্টাস বলতেছেন যে আমি এমন একটা পৃথিবী চাই যেখানে শুধু আনন্দ আর আনন্দ, আর যেখানে শুধু লাভ আর লাভ, কোনো লস বলতে কিছু নেই, দুঃখ কষ্ট তো নাই, এখানে লস পর্যন্ত নেই। এবং সেখানে কি থাকবে? অফ পাওয়ার, সেখানে তিনি অনেক পাওয়ারফুল থাকবেন, সারা বিশ্বের পাওয়ার সমস্ত তার কাছে থাকবে, তিনি সারা বিশ্বের ক্ষমতাধর ব্যক্তি হবেন। অফ অনার, এবং সারা বিশ্বের সবচেয়ে সম্মানী ব্যক্তি তিনি হবেন, সবাই তাকে সম্মান করবে। অফ অমনিপটেন্ট, এভাবে করে তিনি সারা বিশ্বে সব কিছু দেখবেন, সব কিছু দেখাশোনা করবেন, সব কিছু তার নিয়ন্ত্রণে থাকবে, সব কিছু তিনি এনজয় করবেন, উপভোগ করবেন। এইরকম একটা এখানে কোটেশন ডক্টর ফাস্টাস করেছেন, সেটি পরীক্ষায় এসে থেকে এটা আমরা জানলাম। আশা করি এটা আপনাদের খুবই ভালো লেগেছে এবং তিনি যে একজন হাই অ্যাম্বিশাস ছিলেন ডক্টর ফাস্টাস, তা এখানে আমরা বুঝতে পারছি, এই কোটেশনগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি। নেক্সট মাই ডিয়ার এক্সামিনিজ, এখন আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালিসিস, এখন আমরা বিগত ডক্টর ফাস্টাস এখন আমরা ক্রিস্টোফার মার্লো থেকে বিগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা এখন অ্যানালাইজ করব, সেগুলো আমরা আলোচনা করব এবং সলভ করার চেষ্টা করব। আশা করি এটি আপনাদের প্রিপারেশনের পূর্ণতা দেবে এবং যেটা বলেছিলাম যে ইনশাল্লাহ পরিপূর্ণ প্রিপারেশন হয়ে যাবে এই ভিডিওটা দেখলে। এখন আসা যাক, নাম্বার 1, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য ট্র্যাজেডি ডক্টর ফাস্টাস। ডক্টর ফাস্টাস এর নামে এর যে ফুল নামটা কি, এই যে নামে একটা ট্র্যাজেডি যে আছে এর ফুল নামটা কি আপনারা অবশ্যই বলতে পারবেন। এখানে অপশন দেওয়া আছে 4টা। নাম্বার এ, দ্য ট্র্যাজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফাস্টাস, দ্য ট্র্যাজেডি অফ ডক্টর ফাস্টাস, দ্য ট্র্যাজিক হিস্টোরি অফ ডক্টর ফাস্টাস, আর হচ্ছে ডক্টর ফাস্টাস। আশা করি আপনারা বলতে পারবেন যে অপশন এ এটা হবে সঠিক অ্যান্সার, যে এটা ফুল নেমটা হচ্ছে যে দি ট্র্যাজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফাস্টাস। নেক্সট কোয়েশ্চেন, ডক্টর ফাস্টাস ইজ অর এম ড্যাশ, অর্থাৎ ডক্টর ফাস্টাস কি,
এখানে 4টা অপশন দেওয়া আছে, এখানে এই অপশনগুলো থেকে বেছে নিতে হবে আপনাদের এটা কোন ধরনের মানে লেখাটা কি ধরনের আর কি। এই নাম্বার যেমন এই নাম্বার অপশন আছে পোয়েম, এটা কি কবিতা, বিতে আছে স্টোরি নাকি এটা কি স্টোরি মানে কোনো গল্প, সিতে বলা আছে এসে নাকি এটা কি প্রবন্ধ, ডিতে আছে ড্রামা মানে কোনো নাটক। তাহলে আপনারা জানেন যে ডক্টর ফাস্টাস হচ্ছে একটা ড্রামা বা প্লে অর্থাৎ নাটক, তাহলে আনসার হবে অপশন ডি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, খুব সহজে বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। মাই ডিয়ার এক্সামিনিজ, সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুগণ, এখন আমরা জানবো ডক্টর ফাস্টাস ওয়াজ রিটেন বাই, ডক্টর ফাস্টাস কে লিখেছেন এটি প্রশ্ন আনসার জানবো। এখানে যে অপশনগুলো দেওয়া সেগুলো করে দেখে নিই। নাম্বার এ বেন জনসন, ইনি একজন প্লে রাইটার, ইনিও নাটক লিখতেন। নেক্সট উইলিয়াম শেক্সপিয়ার, আপনারা জানেন ইংলিশ সাহিত্যের সবচেয়ে বিখ্যাত রাইটার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। নেক্সট হচ্ছে সি নাম্বার এডমান্ড স্পেন্সার, ইনি একজন বিখ্যাত রাইটার, যেটা আমি ভিডিও দিয়েছি, আমি শেক্সপিয়ারের ভিডিও দিয়েছি, এডমান্ড স্পেন্সারও ভিডিও দিয়েছি। নেক্সট ডি হচ্ছে ক্রিস্টোফার মার্লো। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ডক্টর ফাস্টাস লিখেছে ক্রিস্টোফার মার্লো, অর্থাৎ আনসার ডি, অপশন ডি হবে সঠিক আনসার। নেক্সট আসি, হুইচ অফ দ্য ফলোয়িং রাইটার্স বিলং টু দ্য এলিজাবেথেন পিরিয়ড, অর্থাৎ নিচে যে রাইটারগুলো আছে, যারা রাইটার আছেন তাদের মধ্যে কোন রাইটার এলিজাবেথেন পিরিয়ডে আছে, অর্থাৎ এলিজাবেথেন এজ বা এলিজাবেথেন পিরিয়ড নামে একটা ইংলিশ সাহিত্যে একটা পিরিয়ড আছে, যখন ব্রিটেনের রানী এলিজাবেথ যখন ক্ষমতায় ছিলেন, বা রানী এলিজাবেথের যে যুগটা, ওই সময় যারা লেখক ছিলেন তাদেরকে বলা হয়, সেই সমস্ত রাইটারকে বলা হয় এলিজাবেথেন, রাইটার অফ দ্য এলিজাবেথেন পিরিয়ড অর এলিজাবেথেন এজ, এরকম আমরা বলতে পারি বা বলা হয়। এখন আমরা জেনে নেই যে এখানে 4টে অপশনে 4জন লেখকের নাম দেওয়া আছে, এর মধ্যে থেকে এলিজাবেথেন পিরিয়ডের লেখক কে হবে আর কি, রাইটার কে। নাম্বার এতে বলা আছে পোপ। পোপ হচ্ছে অগাস্টান এজের, অগাস্টান এজ নামে ইংলিশ সাহিত্যে, আমি ইংলিশ লিটারেচারের যে ইতিহাসটা, হিস্টোরিটা, পুরা হিস্টোরিটা আমি একদিন আলোচনা করব এখানে, শুরু থেকে শেষ পর্যন্ত আর কি, এনসিয়েন্ট হিস্টোরি থেকে শুরু করে মডার্ন, আল্ট্রা মডার্ন বা পোস্ট মডার্ন, পুরা ইংলিশ লিটারেচারের যে একটা ইতিহাস আছে, এটাও আমি একটা ভিডিও দেবো ইনশাল্লাহ, সেটা পরিপূর্ণ আপনারা জানতে পারবেন। আজকে আমরা এতটুকু জানবো যে পোপ, এই নাম্বার অপশন যেতে পোপ লেখা আছে, না একজন রাইটারের নাম হচ্ছে পোপ, ইনি হচ্ছেন অগাস্টান পিরিয়ডের একজন রাইটার, তাহলে অপশন এ হবে না। নাম্বার বি হচ্ছে ক্রিস্টোফার মার্লো, ইনি এলিজাবেথেন পিরিয়ডের, তাহলে আনসার বি হবে এটা। আর আবার সি এবং ডিতে যা আছে আমরা জেনে নেব। সিতে আছে ড্রাইডেন হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডের একজন লেখক, ড্রাইডেন। এরপরে আছে ডিতে আছে স্যামুয়েল ব্যাকেট সংক্ষেপে, ইনি হচ্ছেন মডার্ন পিরিয়ড বা পোস্ট মডার্ন পিরিয়ডের একজন লেখক আর কি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সঠিক আনসারটাও পেয়েছেন। মাই ডিয়ার এক্সামিনিজ, সুপ্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা, এখন আমরা জানবো ক্রিস্টোফার মার্লো ইজ শেক্সপিয়ার্স ড্যাশ, অর্থাৎ ক্রিস্টোফার মার্লো আর শেক্সপিয়ারের মধ্যে এখানে একটা কম্পেয়ার করা আছে, কারণ এখন আমরা জেনে নেব যে, এবং অপশনগুলো দেখলে আমরা অপশনগুলো আলোচনা করে এই প্রশ্নটা বোঝার চেষ্টা করবো আর কি, তাছাড়া পরিপূর্ণ বোঝা যাবে না। অপশন নিতে আছে সাকসেসর বলছে ক্রিস্টোফার মার্লো ইজ শেক্সপিয়ার্স, অর্থাৎ ক্রিস্টোফার মার্লো শেক্সপিয়ারের সাকসেসর মানে উত্তরসূরি কিনা, শেক্সপিয়ারের উত্তরসূরি কিনা এটা বলা আছে। এরপরে বলা আছে যে বি নম্বর অপশনে বলা আছে প্রেডেসেসর, অর্থাৎ পূর্বসূরি কিনা। ক্রিস্টোফার মার্লো শেক্সপিয়ারের কি পূর্বপুরুষ, আর এতে বলা আছে উত্তরসূরি, কোনটা হবে? এতে আছে উত্তরসূরি আর বিতে আছে পূর্বপুরুষ। এরপরে সিতে আছে কন্টেম্পোরারি, অর্থাৎ সমসাময়িক, আর ডিতে আছে মেন্টর হচ্ছে উপদেশদাতা বা পরামর্শ দেওয়া, এরকম ইত্যাদি বোঝানো হয় আর কি। তাহলে আপনারা এখানে বুঝতে পারছেন যে শেক্সপিয়ারের জন্ম হয়েছিল যে বলেছিলাম যে 1564-তে, ক্রিস্টোফার মার্লোর জন্ম কিন্তু 1564। তাহলে আমরা কি বলতে পারি? কন্টেম্পোরারি, সি অপশন সি হবে। ক্রিস্টোফার মার্লো ইজ শেক্সপিয়ার্স কন্টেম্পোরারি, মানে সমসাময়িক লেখক ছিলেন আর কি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, এবং জন্মসালটা দেখে নেবেন আপনারা, শেক্সপিয়ারের জন্মসাল আর ক্রিস্টোফার মার্লোর জন্মসাল দেখে নেবেন আর কি। এবং
এবং ইংলিশ লিটারেচার যখন এই হিস্টোরি ইতিহাস আলোচনা হবে সেখানেও এটা একই মানে দুইজনে আছে এলিজাবেথেন পিরিয়ডের এরকম আর কি। আশা করি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। মাই ডিয়ার এক্সামিনিস, এখন আমরা জানবো হু ইজ দ্য অথর অফ দ্য ড্রামা ইউ নেভার ক্যান টেল। ইউ নেভার ক্যান টেল নামে যে একটা ড্রামা আছে, প্লে আছে, এর লেখক সম্পর্কে আমরা জানবো। এখানে অপশন 4টা থাকবে বরাবরের মতো। নাম্বার এ বেন জনসন, নাম্বার বি উইলিয়াম শেক্সপিয়ার, নাম্বার সি জর্জ বার্নার্ড শ, নাম্বার ডি ক্রিস্টোফার মার্লো। তারপরে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে অপশন ডি অর্থাৎ ক্রিস্টোফার মার্লো হবে, এটা যেটা আমরা আলোচনা করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং পরীক্ষার প্রিপারেশন নিতে অবশ্যই আপনাদের অনেক উপকারে লাগবে। অবশ্যই কিছুটা হলেও কী করবে, উপকার করবে। তাই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি আব্দুর রহিম একাডেমি, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো লাগাটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে এবং আমি উৎসাহ ফিল করি, তখন আমাদের কি আরও ভিডিও বানাতে আমি উৎসাহ পাই। আর হচ্ছে অবশ্যই আপনারা লাইক দিবেন, লাইক দিলেও আমার অনেক ভালো লাগে, সেক্ষেত্রে আমি উৎসাহ পাই। আপনারা যখন শেয়ার করেন সেটা তো আমি উৎসাহ শেয়ার করবো, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবং পরবর্তীতে কোন রাইটারের, আপনারা সব রাইটারের আমি অবশ্য ভিডিও দেবো, তো কোন রাইটারের ভিডিও আগে পেতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।